12,714 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,960 জনের। নমুনা বিবেচনায় আক্রান্তের এই হার 23.28%। দেশে এ নিয়ে মোট করোনার রোগী শনাক্ত হয়েছে 2,29,185 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,37,131টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,960 জন। একদিনে মৃত 35 জনের মধ্যে পুরুষ 26 জন ও নারী 9 জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছালো 3,000-এ। নতুন 1,731 জন সহ মোট সুস্থ 1,27,414 জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার 55.59। মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী। এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত বিভিন্ন হাসপাতাল ও ইউনিটে সাধারণ শয্যা খালি আছে 11,000-এরও বেশি এবং আইসিইউ বেড খালি 2 শতাধিক। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা সব মিলিয়ে 15,182টি। রোগী ভর্তি আছে 4,038 জন এবং শয্যা খালি আছে 11,144টি। সারা দেশে সব মিলিয়ে আইসিইউ শয্যা 533টি, রোগী ভর্তি আছে 299 জন এবং শয্যা খালি আছে 234টি। ব্রিফিংয়ের শুরুতে 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবসে এই ভাইরাস থেকে সবাইকে সুরক্ষিত থাকতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। জানানো হয়, হেপাটাইটিস বি ভাইরাসে বর্তমানে 1 কোটিরও বেশি রোগী রয়েছে দেশে। এর মধ্যে বছরে মারা যায় 20,000 রোগী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়া ও ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। একে সংক্রমণের দ্বিতীয় ধাপ বলছেন বিশ্লেষকেরা। তাদের মতে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টায় ঝুঁকি বেড়েছে। এখন বিশ্বে দিনে গড়ে 2.5 লাখের বেশি কোভিড-19 রোগী শনাক্ত হচ্ছে। প্রথম শনাক্তের প্রায় 7 মাস পরেও বিশ্বে এখনও তাণ্ডব চালাচ্ছে করোনা। চীন থেকে ইতালি, স্পেন, ফ্রান্সের পর যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনার চাপে বেহাল। অথচ এখনও মেলেনি কোনো নির্দিষ্ট ওষুধ ও ভ্যাকসিন। শুরুতে বিস্তার রুখতে কড়া পদক্ষেপ নেয় স্পেন, ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রেলিয়া। লকডাউন ও বিধিনিষেধের কারণে কমেও আসে সংক্রমণ। তবে চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে। নতুন করে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণ বাড়ায় 6 সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। স্পেনে সম্প্রতি করোনার সংক্রমণ নতুন করে বাড়ায় বার্সেলোনা সহ কয়েকটি অঞ্চলে জনগণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়তে শুরু করেছে। চীনের প্রথম শনাক্তে প্রায় 5 মাস পর আবারও করোনা রোগী শনাক্ত হয়েছে। 3 মাসের বেশি সময় পর ভিয়েতনামে সংক্রমণ ঘটায় দানাং থেকে 80,000 পর্যটক সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থগিত হয় সব অভ্যন্তরীণ ফ্লাইটও। রেকর্ড সংখ্যক রোগী শনাক্তের পর ওমানে 25 জুলাই থেকে 2 সপ্তাহের বিধিনিষেধ দেওয়া হয়। এদিকে এরই মধ্যে নতুন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, শীতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে আবারও করোনা সংক্রমণ বাড়বে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী। স্বাগত ডক্টর সোহেল রেজা চৌধুরী। বাংলাদেশের করোনা পরিস্থিতিটা নিয়ে একটু জানতে চাই যে অনেক দেশেই আমরা দেখেছি যে করোনার একটা গ্রাফের মতো যেটা উপরে উঠেছে আবার নিচে নেমেছে, নানানভাবে সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে দেশটিতে করোনা পরিস্থিতি কীরকম আছে। বাংলাদেশে ঠিক সেটা একইভাবে যাচ্ছে না, একটা লম্বা সময় ধরে আমরা প্রায় একই রকম রোগী এবং মৃত্যুর ঘটনা দেখতে পাচ্ছি। আসলে পুরো পরিস্থিতিটা কোন জায়গায় আছে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। বাংলাদেশে আমরা দেখছি যে রোগীর যে সাপ্তাহিক যে শনাক্ত সংখ্যা সেটা কিন্তু একটা স্থির অবস্থায় আছে। যদিও গত 2 সপ্তাহ যাবত আমরা দেখেছি সাপ্তাহিক টোটাল নাম্বার সেটা কমেছে, কিন্তু সেটা আবার হতে পারে যে নাম্বার অফ টেস্ট আমরা কম করছি, সেটার জন্য হতে পারে।
তো আবার অন্যদিকে যদি দেখি যে সাপ্তাহিক যে মৃত্যুর সংখ্যা যেটা, সেটা কিন্তু গত ৩-৪ সপ্তাহ যাবৎ একই রকম আছে। প্রায় ৩০০-৩০০ কোঠায় এটা ঘোরাঘুরি করছে। সুতরাং আবার এদিকে আমরা দেখছি যে হাসপাতালের শয্যা সংখ্যাও, করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যাগুলো কম। তো এই সমস্ত সবকিছু তথ্যপাত্র মিলে আমার ধারণা যে আমরা একটা প্লেটো বা ফ্ল্যাট লেভেলে আছি। এখনো হয়তো আমরা সেভাবে নিচের দিকে নামা শুরু করি নাই, কারণ আমাদের রোগীর সংখ্যা কমে যাওয়ার পেছনে হয়তো নাম্বার অফ টেস্ট যে কমে গেছে সেটাও একটা কারণ থাকতে পারে। তবে এটা ঠিক যে আমরা বোধহয় একটা প্লেটোতে আছি এবং এটা অনেকদিন যাবৎ চলছে এই প্লেটোটা। এবং রোগীর সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই এখন আগের চাইতে বেশি সচেতন এবং ভয়ের মাত্রাটা কমেছে। বাড়িতে থেকে অনেকে চিকিৎসা নিচ্ছেন, ফলে সেগুলিরও প্রভাব থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই অনেকেই এখন মৃদু এবং একটু একেবারে খারাপ অবস্থা না হলে হাসপাতালের দিকে যাচ্ছেন না। সেটার অনেকগুলো কারণ আছে, কারণ ভয়টা কমেছে আগের থেকে এবং চিকিৎসাও দেওয়া হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে, সেটাও আছে। আবার হাসপাতালে গেলে চিকিৎসা সবসময় ভর্তি হতে পারবেন কিনা সেটা নিয়েও শঙ্কায় জেগেছে। সব মিলিয়ে হয়তো হাসপাতালে যাওয়াটা কমেছে, কিন্তু এটা ঠিক যখন রোগী খারাপ হয়ে যায় তখন ঠিকই হাসপাতালে যায়। তো সেই হাসপাতালে যাওয়ার নাম্বারটা তো আমরা কম দেখছি। সুতরাং এটা অনুমান করা যায় যে হয়তো রোগীর সংখ্যা কমেছে। পিক টাইম নিয়ে সবসময় একটা আলোচনা আছে যে পিক টাইম থেকে আমরা একটু কমের দিকে যাচ্ছি কিনা, কিন্তু প্রথমেই যেটা বলছিলাম যে বাংলাদেশে আসলে পিক টাইমে পৌঁছেছে কিনা, সেখান থেকে নিচের দিকে নামছে কিনা এটা বোঝা খুব কঠিন, কারণ তথ্যগুলি একই রকম না। অর্থাৎ আমাদের সক্ষমতা যেখানে ১৮ থেকে ২০,০০০ টেস্ট করার, সেখানে আমরা প্রতিদিন ১০ থেকে ১২,০০০ বেশি টেস্টও হতে দেখছি না। হ্যাঁ, সেটাই আসলে ওই মডেলিংই বলেন বা আমরা যে ইন্ডিকেটরগুলো দেখব, সেখানে আমাদের পক্ষে কঠিন বলাটা, কারণ নাম্বার অফ টেস্ট আমরা সেভাবে বাড়াতে পারি নাই। 18 উঠেছিল, 18,000-এ ছিল ডেলি, এখন এরা প্রায় 10-12,000-এর মধ্যে চলে আসছে। সুতরাং বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের অন্য ইন্ডিকেটরগুলো দেখে আমরা একটু মন্তব্য করতে পারি। সেটার ভিত্তিতে আমি বলছি এটা মনে হয় একটা প্লেটো অবস্থায় আছে। দীর্ঘমেয়াদে আবার দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে, বিশেষ করে ইউরোপে আমরা দেখছি বিষয়টা। এটি আসলে কতটুকু ভয়ের কারণ, এবং প্রথম মেয়াদে যেরকম লকডাউন ছিল সেরকম ব্যবস্থা অবশ্য ওই দেশগুলিতেও আমরা দেখছি না। সব মিলিয়ে আগামী দিনগুলোর জন্য প্রস্তুতি কীরকম হওয়া প্রয়োজন? হ্যাঁ, এটা ঠিক। আমাদের কিন্তু আরো প্রস্তুতি এবং ক্যাপাসিটি আরো বাড়ানো দরকার, কারণ আমরা এখন যে অবস্থা দেখছি সংক্রমণ যে খুব কমে গেছে তা না, তবে কমবে এটা। তবে আমরা এক্সপেক্ট করছি এটা মৃদু সংক্রমণ অনেক দিন যাবত থাকবে। এবং যখনই আমরা যদি আমাদের যে সোশ্যাল মেজারগুলো আমরা নিয়েছি, যে সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা মাস্ক পরা, হাত ধোয়া, বড় বড় জমায়েত নিষিদ্ধ করা, স্কুল কলেজ বন্ধ রাখা, বাজার ঘাটগুলোতে রেস্ট্রিক্ট করা, সেগুলো যখন আমরা তুলবো তখনই কিন্তু সংক্রমণ আবার বেড়ে যাবে। এবং যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইউরোপের দেশগুলোতে, আমেরিকাতে আবার দেখতে পাচ্ছি। সুতরাং তারপরে আবার সামনে সিজনাল ভ্যারিয়েশন যদিও আমরা দেখি নাই, তবে শীতকালে তো অন্য ফ্লু এগুলো হয়। তো মানুষজন এটাকে গুলিয়ে ফেলতে পারে যে এটা ফ্লু হলো না, আমার সাধারণ ফ্লু হলো নাকি করোনা হলো, সে ডাক্তারের কাছে নাও যেতে পারে। সুতরাং আমরা যদি টেস্টিং, আইসোলেশন এটাও চালিয়ে না যাই, সেই সাথে সোশ্যাল মেজারগুলো যদি কন্টেইন না করি, চালিয়ে না যাই, তাহলে কিন্তু আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন চিকিৎসক রাজীব ভট্টাচার্য। হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিদগ্ধের 5 দিন পর মঙ্গলবার সকালে মারা যান রাজীব। আগুনে রাজীবের শরীরের 87 ভাগ পুড়ে গিয়েছিল। 20 ভাগ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি তার স্ত্রী অনুসুয়া। তিনি এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। হ্যান্ড স্যানিটাইজারের আগুন এলোমেলো করে দিল ডাক্তার দম্পতি রাজীব অনুসুয়া সংসার। 21 জুলাই রাতে এক বোতল থেকে অন্য বোতলে স্যানিটাইজার ঢালার সময় আগুনে দগ্ধ হওয়ার 5 দিন পর মারা গেলেন ডাক্তার রাজীব। এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন স্ত্রী ডাক্তার অনুসুয়া। তবে বেঁচে গেছে তাদের 5 বছর বয়সী একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য। করোনা ঝুঁকি এড়াতে অগ্নিকাণ্ডের বেশ কিছুদিন আগেই তাকে রেখে আসা হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। মঙ্গলবার রাজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।
একজন উদীয়মান চিকিৎসক, যার প্রায় শরীরের 95% বার্ন হয়ে গেছিল এবং শ্বাসনালী পড়ে গেছিল। তাকে আমরা গত 7 দিন তার জন্য আপ্রাণ চেষ্টা করেও আমরা তাকে বাঁচাতে পারিনি। রাজীবের ওয়াইফ অনুসুয়া ভট্টাচার্য, সে আমাদের এখানে ভর্তি আছে, তার প্রায় 18% বার্ন, কিন্তু সে আছে মোটামুটি, তবে একদম সংখ্যামুক্ত সেটা বলা যাবে। রাজীবের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার স্বজন ও সহপাঠীরা। ওর মতো একটা ছেলে এভাবে এভাবে চলে যেতে পারে সেটা আমি বিশ্বাস করি না। আমরা চেষ্টা করেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে ওকে বাঁচিয়ে রাখার জন্য। যদি মেডিকেল সায়েন্স এমন কোনো স্টেটমেন্ট আমাদেরকে দিত যে পৃথিবীর যে কোনো দেশে নিলে যে কোনো পরিমাণ টাকার বিনিময়ে যদি রাজীবকে সেভ করতে পারতাম, আমরা প্রস্তুত ছিলাম। রাজীবের মতো এমন করুণ মৃত্যু যেন আর কারো না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান রাজীবের শিক্ষক। এদেশ একজন সম্ভাবনায় নিউরো সার্জনকে হারিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশবাসীকেও একটু সাবধান হতে হবে, যাতে স্যানিটাইজার ব্যবহারে একটি সতর্কতামূলক হন। আপনারা যখন স্যানিটাইজার ব্যবহার করবেন তখন আশেপাশে যেন আগুন না থাকে। অনেক সময় মায়েরা স্যানিটাইজার হাতে দিয়ে যেন রান্নাঘরে না যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন ডাক্তার রাজীব ভট্টাচার্য। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা মেঘনার তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদে যাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক, যাত্রীরা। সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো আছেই। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় সময় লাগছে বেশি। সব মিলিয়ে এবার নৌপথে ঈদে যাত্রা ব্যাহত হতে পারে বলে জানান কর্মকর্তারা। গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুর 1 লঞ্চটি সুরেশ্বর এলাকায় পদ্মার তীব্র স্রোতে ডুবে যাওয়ার উপক্রম হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় লঞ্চটিকে নিরাপদে নোঙর করতে সক্ষম হন চালক। এমন ঝুঁকিতে পড়তে হচ্ছে অন্য নৌযানকেও। বন্যায় ঢাকা শরীয়তপুর সড়ক তলিয়ে যাওয়ায় চাপ বেড়েছে নৌপথে, কিন্তু তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ নৌপথ, সময়ও লাগছে দ্বিগুণের বেশি। নৌকা নিয়ে আসছি, ছোট বাচ্চা আছে, ছোট নৌকা দিয়ে আসছি, ঢেউ হয়েছে, অনেক ভয় লাগছে। জ্বালানি খরচ বাড়ে, আগে থেকে আপনার 1.5-2 ঘন্টা টাইম বেশি লাগে। পদ্মার প্রবল স্রোত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথেও। ডুবোচর ও প্রবল স্রোতে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্রোত ঈদযাত্রার ভোগান্তি দিতে পারে আশঙ্কা কর্মকর্তাদের। বিশেষ করে রোরো চলছে 3-4টা কেটাই আর 2টা মিডিয়াম ফেরি দিয়ে আমরা আপাতত সার্ভিস চালিয়ে যাচ্ছি। স্রোতের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফেরি সার্ভিস ব্যাহত হবে। মেঘনায় তীব্র স্রোতে লক্ষ্মীপুর ভোলা নৌপথে ফেরি পারাপারে সময় বেশি লাগায় ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে উঠছে মানুষ। নৌপথটা ঝুঁকিমুক্ত রাখার জন্য মূলত কাজটা করে BIWTA। তারা বয়া বিকন যেগুলো লাগে পর্যাপ্তভাবে সরবরাহ চেষ্টা করতেছে। আর এখন যেহেতু স্রোতের পরিমাণটা বেশি, তেমন চরের যে কোনো জায়গায় ডুবো যাওয়ার সৃষ্টি হতে পারে, এটা IWTA নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। এদিকে মেঘনায় স্রোতের কারণে ঢাকা বরিশাল নৌপথে গত 10 দিনে 3টি দুর্ঘটনায় শঙ্কা বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে ঈদে নিরাপদে লঞ্চ চালানোর জন্য সারেংদের সচেতন করা হচ্ছে। ওই নৌপথ পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী জানান নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা হবে। মাস্টারদেরকে ডেকে নিয়ে এসে ওরিয়েন্টেশন দিয়েছি এবং আমরা তাদেরকে চিঠিপত্র দিয়েছি, তারা যেন এই ঈদের সময় বা অন্যান্য স্বাভাবিক সময় তীব্র স্রোতের মধ্যে সাবধানতা অবলম্বন করে নৌযান চলাচল করে থাকে। সর্বাত্মক চেষ্টা করছি এই নৌপথটা যেন নিরাপদ থাকে এবং এই নৌপথের যাত্রাটা যেন স্বস্তিদায়ক হয়। সেই জন্য আমাদের লঞ্চ মালিক পক্ষ যারা আছে তারাও অনেক তৎপর আছে। স্রোতের কারণে দুর্ঘটনার শঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে করোনা সংক্রমণের ঝুঁকিও। লঞ্চের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো ও পশুবাহী নৌযানের চাঁদাবাজি বন্ধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুন ভেসে গেছে, তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক। এতে ব্যাহত হচ্ছে এই রুটে ফেরি চলাচল। এদিকে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় 2 ঘাটে দেখা দিয়েছে পরিবহন জট। শিমুলিয়া ঘাটের BIWTCর ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, একটি ঘাট ভেসে যাওয়ায় বাকি 2টি ঘাট দিয়ে চলছে ছোট 5টি ফেরি। বন্ধ আছে রোরো ফেরি। এতে ঘাটে দৌলতদিয়া প্রান্তে পাড়াপাড়ের অপেক্ষায় কয়েকশো যানবাহন। স্রোতে তলিয়ে যাওয়া 3 ও 6 নম্বর ঘাটের সংযোগ সড়ক সচল করতে ফেলা হচ্ছে ইট, বালুর বস্তা ও জিও ব্যাগ।
6-7 ঘন্টা ধরে বসে রয়েছি, দুইটা ফেরিঘাট বন্ধ, আমগুর ভোগান্তি টুগান্তি শেষ হইব না। বিআইডব্লিউটিএ রোডস মিলেই রাস্তায় ইট ফেলছে। এখানে ইউএনও সাহেব নিজেই সমন্বয় করেছেন দুই সংস্থার মধ্যে এবং খুব তাড়াতাড়িভাবে কাজ এগিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যার মধ্যে 3 নম্বর ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও এখনও বাস টার্মিনালে নেই ঘরমুখ মানুষের ভিড়। টিকিট বিক্রির কাউন্টার প্রায় ফাঁকা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর সংকটে কিছু বাস ছাড়ছে নির্ধারিত সময়ের পরে। এদিকে করোনা ঝুঁকির মধ্যেও অনেকেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনেই যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। মঙ্গলবার সকাল 9টায় গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। অথচ অন্যান্য বছর ঈদের আগ মুহূর্তে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় থাকে এ টার্মিনালে। এবারের চিত্র ভিন্ন, তাই এখন যারা বাড়ি যাচ্ছেন তারা অনেকটাই ঢাকা ছাড়ছেন স্বাচ্ছন্দ্যে। তবে টার্মিনালে অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানতে, যদিও তারা স্বীকার করছেন করোনা থেকে বাঁচতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জানি আমি ইউজ করতে একটু আনকমফোর্টেবল বোধ করি, আমি করি সবসময় করি, বাট এখন অনেক গরম পড়তেছে তো আসলে এই জন্য আমাদের ওয়েদারের জন্য মাস্ক আসলে যায় না, এটাই আর কি আমাদের প্রবলেম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসে নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব অর্থাৎ 1 সিট খালি রেখে বাসে যাতায়াত করছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়াটা অনেক বেশি, 80% হলেও অনেক বেশি হয়ে যায়, সেখানে 100% ভাড়াই তারা নিচ্ছে। ভাড়া তো এখন হচ্ছে 2 সিট, যেহেতু একজনের, সেহেতু সেরকম আগে যেমন ছিল সেরকমই, কিন্তু 2 সিটের জন্য হচ্ছে একটু বাড়তি। এদিকে যাত্রী কম থাকায় অনেকটাই হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের জন্য মানুষ কম বের হচ্ছে। দ্বিতীয় কথা, ঈদের ছুটি তো এখনো হয় নাই, শুরু হয় নাই। 30 তারিখে একটু চাপ আছে সামান্য আর কি, এর আগে সব গাড়ি ফাঁকা। এবার অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাই গন্তব্যে যাত্রার কিছুক্ষণ আগে টিকিট সংগ্রহ করতে হচ্ছে ঘরমুখ মানুষদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আলামিন, সকালের যে চিত্র আমরা দেখলাম যে মানুষ একেবারেই নেই, এখন কি তার কোনো পরিবর্তন দেখছেন? পরিবর্তনের কথা যদি বলি, আমরা আসলে এই মুহূর্তে কল্যাণপুরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে দেশের দূর দূরান্ত, বিশেষ করে ঢাকা, রাজশাহী, ঢাকা, রংপুর, ঢাকা, এইসব এলাকার যারা যাত্রী রয়েছে তারা যাতায়াত করেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে এখন কিন্তু ভিড় রয়েছে, অর্থাৎ একরকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। যারা দূর দূরান্তে যাবেন তারা আসলে কেউ তারা ঢাকা, নাটোর, ঢাকা, রাজশাহী, ঢাকা, চাপাই, ঢাকা, ফুলবাড়ি, ঢাকা, দিনাজপুর, বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু এখানে ভিড় করছে। সকালে এরকম একটি ভিড় এখানকার পরিবহন সংশ্লিষ্টরা ছিলেন, তারা বলছেন সেই ভিড়টি আসলে এখানে ছিল না। আরেকটি বিষয়, আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি এখানকার বিআরটিসির যে কাউন্টারটি রয়েছে সেখানে আমরা বেশ প্রায় 2টি বাসকে দেখেছি, যেটি ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে কিছুক্ষণ আগে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পাশের আসনটি ফাঁকা রাখার কথা থাকলেও সেটি তারা কোনোভাবেই মানেননি। একরকমভাবে সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদেরকে জিম্মি করা হচ্ছে। যাত্রীদের কেউ আমাদের কাছে বলার চেষ্টা করেছেন যে পথে মধ্যেও তারা পথে থেকে যাত্রী তোলেন, অর্থাৎ বাসে উঠলে তারপর আর তাদের সেই প্রতিবাদ করার সাহসটুকু থাকে না, কিংবা এরপরও যে বিষয়টি থাকে, অর্থাৎ তারা নিষেধ করলে সেটি পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সেটি শোনেন না। অর্থাৎ পাশের সিটে তিনি পাশের সিটের ভাড়া দিলেও ওই সিটেও আর একজনকে বাড়তি ভাড়া দিয়ে, অর্থাৎ ম্যানিপুলেটের যে বিষয়টি থাকে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি না মেনে তারা যাচ্ছেন। আলামিন, পুলিশ অথবা অন্যরা কি এই বিষয়টি লক্ষ্য রাখছেন যে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা? দেখুন, বিষয়টি আসলে 2 রকম। আমরা বেশ কিছু গণপরিবহন বড় যারা রয়েছেন, বিশেষ করে হানিফ কন্ট্রোলের কথা যদি বলি, এনা পরিবহনের কথা বলি, তারা চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ তাদের সাথে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এর বাইরে ছোটোখাটো যে পরিবহনগুলো রয়েছে তারা আসলে কোনোভাবেই মানছেন না। এখানে দায়িত্বরত আসলে কোনো টিম রয়েছে কিনা সড়ক জনপথ অধিদপ্তরের, বা এই টোটাল বিষয়টি যারা মনিটরিং করার কথা, বিশেষ করে পুলিশের কথাই যদি আমরা বলি, সেরকম কোনো পুলিশিং ব্যবস্থা কিন্তু আমরাই কল্যাণ করে পাইনি। যে যার মতো করে চলে যাচ্ছে, যাত্রী উঠছে, পাশের সিটে যদি কেউ বসছেন, যারা সচেতন রয়েছেন তারা নিষেধ করছেন, কিন্তু সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পরিবহনের যে সমস্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পশুর হাটে ঘোষণা দিয়ে বিক্রি শুরু হলো, কিন্তু ক্রেতা নেই বললেই চলে। যে কয়েকজন আসছেন দাম নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বিক্রেতাদের আশা শেষ 2 দিন জমজমাট বিক্রি হবে। রাজধানীর হাটে বিপুল পশু সমাগম হয়েছে, কম বেশি বেচাকেনাও চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে এখনো।
কিন্তু বাগড়া বসিয়েছে বৃষ্টি, পানি জমা স্যাঁতসেঁতে জায়গায় পশুর ঠাঁই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হাটে এবার দুর্ভোগ বাড়াতে পারে খারাপ আবহাওয়া। আমাদের অবস্থা খারাপ হবে, বেচা কেনা খারাপ হবে, তারপরে খাওয়া দাওয়ার দিক দিয়ে খারাপ হবে, চলাফেরা সব দিক দিয়ে সমস্যা বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে এখন কাগজ মাগজ বাতাসে উড়িয়ে যাচ্ছে, দলকে ভেজ দিয়ে অনেক কষ্ট। খাওয়া দাওয়ার এক অসুবিধা, খুব কষ্টের সাথে গরমে কষ্ট করলাম, আবার ফের বৃষ্টি হয়েছে, এখন কষ্ট, থাকার জায়গার কষ্ট, গরু ঘাসের কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। ঈদের আছে মাত্র কয়েকদিন, কিন্তু হাট ক্রেতা শূন্য প্রায়। দাম কম হয়, কোরবানির পশু কিনে খুশি ক্রেতারা, তবে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। 5 দিন আইসি, ধরেন আমরা বসে আছি, গরু বেচা কেনা কম, তারপরে ফৌজদারি গরুটা 70 গরু 50-55 দাম বলে, এই হয়েছে বিষয় আমাদের। আমি গরু নিয়ে আসছি 15টা, তার মধ্যে মাত্র একটা বেচলাম 1,15,000। বাড়ির উপরে 1,10,000 দাম হয়েছিল, বেশি না, সেটা এখানে এসে 1,15,000 পাইছি। সাধারণত বড় গরুগুলির একটু দাম কমই মনে হচ্ছে আমাকে, আর আমি কিন্তু বেশি ঘোরাঘুরি করি নাই, ওনাকে প্রথম একটা গরুই দেখছি, এইটাই আমি নিচ্ছি পছন্দ করে, আর ভিতরে আমি আর কিন্তু যাইনি। গতবার আমার এই গরু 2 লাখ 2.5 লাখ উপরে কিন্তু হয়েছে, আর এবার 1,83,000 কিনলাম। হাট ইজারাদাররা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। তাদের আশা বুধ বৃহস্পতি থেকে বিক্রি বাড়বে। আমার মনে হয় পুরোদমে বিক্রেতা ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে, হয়তো আজকে রাত থেকেও হতে পারে, কারণ অনেক বিক্রেতারা তারা গরুর দাম অনেকটা কমাই দিছে আজকে। মনে হয় আজকে রাত্রে হয়তো বা কালকে থেকে পুরোদমে বিক্রি শুরু হয়ে যাবে এই হাটে। তারপরও করোনার কারণে এবার ঢাকায় 15 থেকে 20% গরু কম বিক্রি হওয়ার আশঙ্কা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশু থেকে চাঁদাবাজি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কোনো পুলিশ সদস্য জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না। চাঁদাবাজি বন্ধে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান আইজিপি। ঢাকায় এবার হাট বসেছে 17টি। এসব হাটে পশু আসছে দেশের বিভিন্ন জেলা থেকে। প্রতি বছরই হাটে পশু আনা নেয়ার সময় ওঠে চাঁদাবাজির অভিযোগ, তবে এবার পরিস্থিতি ভিন্ন। রোড আমাদের কোনো সমস্যা হয়নি, রোড ভালো হয়েছে। অন্য সময় চাইছে চাঁদা চাইছে 100-200 টাকা লাগছে, একটাও লাগবে না। পুলিশ মহাপরিদর্শক বলছেন, কোরবানির পশু নিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে সেটি শূন্যের কোটায় চলে এসেছে। গরুর ট্রাক থেকে চাঁদাবাজির কোনো সুযোগই নেই, কারণ যে এটা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লোকজনও কোনো গরুর ট্রাক থামাবে না, দুর্ঘটনা পতিত না হলে নর্মালি আমাদের লোকজন থামাবে না। আমরা যেটা অ্যাডভাইস করবো গরুর ব্যাপারীদেরকে, যে আপনারা ট্রাকে গরু আনেন অথবা ট্রলারে আনেন, নদীপথে আনেন, দয়া করে ব্যানার লাগাবেন যে কোন হাটে যাবেন, যাতে করে রাস্তাঘাটে পুলিশ আপনাদেরকে সহায়তা করতে পারে। ঈদের রাজধানী নিরাপত্তা নিয়েও কথা বলেছেন আইজিপি। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজধানী এমনিতেই ফাঁকা, ঈদের আগে এটি আরও ফাঁকা হবে, তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢাকা শহর ফাঁকা যেটা হয়ে গেছে, আমার মনে হয় না যে খুব বেশি লোক এই মুহূর্তে ঢাকা ছাড়বে। ঈদকালীন সময় ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ থাকে। এগুলোকে আমরা প্রতি ঈদেই পাহারা দিই, এই ঈদেও আমরা এগুলো পাহারা দেবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্কতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মনে করেন, এদেশে বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সবসময় জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়ে যায়। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে 19 জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। আসছে ঈদুল আজহায় জঙ্গি বিরোধী তৎপরতা রোধে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন আর হামলার সক্ষমতা নেই জঙ্গিদের, তবে তারা তাদের শক্তির জানান দিতে বিভিন্ন ধরনের কৌশল নেয়। জঙ্গির আমরা এদের আন্ডারে কন্ট্রোলে এনেছি, কিন্তু আমরা এদেরকে একদম সমূলে
করতে পারিনি এবং মাঝে মাঝে তারা তাদের উপস্থিতির জন্য কিছু কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করে, কিন্তু সেগুলো আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের র্যাব যথার্থভাবেই সেগুলি দমন করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যের ভিত্তিতে অনিয়মের সাথে জড়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান আসাদুজ্জামান খান। ইতালিতে এই ভুয়া সার্টিফিকেটের জন্য আমাদের প্লেনকে ফেরত পাঠিয়েছে। এর চেয়ে লজ্জাকর বিষয় আমাদের জন্য কিছু নেই বলে আমি মনে করি। কোনোভাবে বন্ধ হয়নি, যারাই করবে আমরা তাদেরকেই ধরব, এটাই হলো মূল কথা, এটা চলবে। যাবজ্জীবন সাজা খাটা ৩৬৮ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ষক ও ভয়ঙ্কর খুনিদের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না বলে জানান আসাদুজ্জামান খান। ৩৬৮তে নিয়ে আসছি এবং এইটা প্রক্রিয়া চলছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। ঈদের পরও ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবার পরিকল্পনা। এদিকে শ্রীলঙ্কা সফরে টেস্টের পাশাপাশি ওডিআই ও টি-20 সিরিজ আয়োজনে লঙ্কান বোর্ডের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বিসিবি। ঘরে বসে থেকে মন টেকেনি, মাঠের অনুশীলনে ফিরতে হাঁসফাঁস করেছেন অনেকেই। দেরিতে হলেও ক্রিকেটারদের ডাকে সাড়া দিয়ে হোম অফ ক্রিকেটে একক প্রস্তুতির সুযোগ করে দিয়েছে বিসিবি। ব্যক্তিগত অনুশীলনে সাহস বেড়েছে। এখন ছোট ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ দেখছেন মুশফিক, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করছে না বিসিবি। ঈদের পরও একক প্রস্তুতির পক্ষে কর্তারা। ঈদের পরেও কিন্তু আমরা আপনার ইন্ডিভিজুয়ালি করাবো। আমরা আমাদের অবস্থাটা দেখি, বাংলাদেশের এই করোনার অবস্থাটা কেমন যাচ্ছে। তো আল্লাহর মতো একটু ভালো হলে আমরা কিন্তু আপনার অ্যাজ এ টিম একটা স্কোয়াড করে আমরা প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করেছি। সো এখন আমরা কোনো রিস্ক নিব না। আমরা ঈদের পরও আমরা কিছুদিন আপনার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত টাইগার ক্রিকেট। স্থগিত হয়েছে 5টি সিরিজ। ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও লঙ্কান ক্রিকেট বোর্ড স্থগিত 3 টেস্টের সিরিজ অক্টোবরে আয়োজনে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টেস্টের পাশাপাশি ওডিআই ও টি-20 যোগ করতে চাইছে বিসিবি। আমরা কথাবার্তা বলছি এবং হয়তোবা 5-6-7 দিনের মধ্যে ওরা আমাদেরকে জানাবে। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি যত বেশি আমরা ম্যাচ নিতে পারি, যেহেতু জানেন যে আপনার গত 4-5 মাস থেকে আমাদের ইন্টারন্যাশনাল বলেন, ডোমেস্টিক বলেন, সবকিছু বন্ধ। তো সো আমরা ওয়ানডে বলেন, টি-20 বলেন আর টেস্ট বলেন, যেটা আমরা যত বেশি নিতে পারবো সেটা আমাদের জন্য ভালো। গুঞ্জন আছে প্রস্তুতি ম্যাচ ছাড়াই লঙ্কানদের বিপক্ষে নামতে হবে টাইগারদের, কিন্তু ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নিশ্চয়তা দিয়েছেন সিরিজের আগে থাকবে গা গরমের ম্যাচ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের টানেই বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন তারিক কাজীর। প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেয়ে সেই স্বপ্ন পূরণের কাছাকাছি ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এখন লক্ষ্য চূড়ান্ত দলে জায়গা করে নেয়া। অন্যদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উত্তর বাড়িধারা ক্লাবের সুজন রেজা। তারিকের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামার স্বপ্ন সুমনের। গেল মৌসুমে তারেক কাজীকে দলে টানে বসুন্ধরা কিংস। ফিনল্যান্ড প্রবাসী এই তরুণ তখন থেকেই আছেন আলোচনায়। লিগে যে কটা ম্যাচ খেলেছেন, সামর্থ্য, দক্ষতা আঁচ করা গেছে। ফিনল্যান্ড বয়সভিত্তিক দলে খেলা তারিকের দিকে জেমির নজর ছিল শুরু থেকে। একটু দেরিতে হলেও ডাক পেয়েছেন জাতীয় দলে। ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া লম্বা সময় টিকে আছেন। এখন তিনি লাল সবুজের বড় বিজ্ঞাপন। তারিক ও জামালের পথ অনুসরণ করতে চাইবেন, সেই লক্ষ্যে প্রথম ধাপের পরীক্ষা অনুশীলন ক্যাম্পে। I'm feeling very good. I'm feeling confident. প্রথম বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছি, মনে হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলছে। চূড়ান্ত দলে 24-25 জন থাকবে। আমি প্রস্তুত চ্যালেঞ্জ নেয়ার জন্য। অবশ্যই মূল স্কোয়াডে জায়গা করে নিতে চাই। সেরাটা দিয়েই সবাইকে সন্তুষ্ট করতে চাই। বর্তমানে অনুশীলন করছি ফিট থাকার জন্য। আমি খুশি আমাকে নির্বাচন করার জন্য। বাকি কাজটা নিজেকেই করতে হবে। উত্তর বাড়িধারায় খেলেন বলেই হয়তো তারেক কাজীর মতো লাইমলাইটে নেই সুমন রেজা। তবে চ্যাম্পিয়নশিপ লিগে তার পারফরমেন্স এগিয়ে দিয়েছে স্বপ্ন পূরণের পথে। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া সুমনের কাছে পরম পাওয়া। আমি জাতীয় দলে ডাক পেয়েছি, এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ এবং কোচ জেমিতে আমাদের পারফরমেন্স দেখে পারফরমেন্স বিচার করে যে আমাদের
খেলার খবরে এই ছিল আমার কাছে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এর নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এ সময় পুকুর, নদী ও জলাশয় ভরাট না করে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপনের নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার কারণে গণভবনে সীমিত আকারে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩টি প্রকল্প সহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যাতে খরচ হবে ৩,০৭৫ কোটি ৩৩ লাখ টাকা। এতে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২,১৩২ কোটি ৮৮ লাখ টাকা, আর বাকি অর্থ আসবে বৈদেশিক ঋণ থেকে। খুলনা পয়ঃনিষ্কাশন প্রকল্পের উন্নয়নে ব্যয় হবে ২,৩৩৪ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৯২৯ কোটি ৪২ লাখ টাকা। বাকি অর্থের যোগান হবে ঋণ সহায়তা থেকে। আর রাজশাহী মহানগরীর পানি সরবরাহের নতুন প্রকল্পে ব্যয় করা হবে ৯৩ কোটি ৪৫ লাখ টাকা। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদেরকে চিন্তা করতে হবে স্থানীয় সরকারগুলো যেন ক্রমান্বয়ে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা এই টাকা দিয়ে দিচ্ছি, আজকে তিনি রাজি হয়েছেন। আমরা আমাদের জাতীয় আমাদের যে কেন্দ্রীয় বা রাজস্ব আছে এখান থেকে দেবো, কিন্তু আলটিমেটলি এই টাকাটাকে ধীরে ধীরে আমরা দীর্ঘদিন এটা পারবো না, এটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় হবে ২৩১ কোটি ৩৩ লাখ টাকা। আর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা। আমাদের মাঝে মাঝে দেখা যায় সমন্বয়ের ঘাটতি আছে, এটা বিশাল একটা ব্যাপার। সমন্বয় জোরদার করার জন্য আমাদের সকলের উপরে তার তাগিদ আছে। তিনি বলছেন সাবধান, কোন সাবধান? এই সেচ প্রকল্পগুলো কিন্তু পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, একদিকে টান দিলে আরেকদিকে শুকায়। সাবধান, এইসব প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। আমার বাড়ি আমার খামার ও ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য কোয়েরেস প্রকল্পের অর্থ ব্যয়ের সক্ষমতা না থাকায় ২ প্রকল্পের খরচ কমানো হয়েছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্র, যমুনা ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমেছে, ফলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। মধ্যাঞ্চলেও নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ঢাকার আশপাশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা ২৪ ঘন্টা পর্যন্ত থাকবে। পদ্মা মেঘনার উজানে পানি কমছে, তবে দুর্ভোগ কমেনি এই দুই নদীর অববাহিকার বন্যা কবলিত এলাকায়। শরীয়তপুরে পানিবন্দী প্রায় ৫.৫ লাখ মানুষ। ৩৬৫ পরিবার এখনও থাকছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পদ্মার স্রোতে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে অন্তত ২৮টি পয়েন্টে। আমরা ওই যে এই পানির মধ্যে আজ কতদিন পানির মধ্যে হাত রাখতেছি। মাদারীপুরের শিবচরে ৭টি ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছে, তলিয়ে গেছে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। 10টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দী। এদিকে আড়িয়াল খান নদের পানি বাড়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে নদী ভাঙন শুরু হয়েছে। ফরিদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফের ভাঙনে ধসে গেছে ৪৫ মিটার। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জে বন্যা কবলিত ৬ উপজেলায় বানভাসী প্রায় ৩ লাখ মানুষ। কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমেনি। বন্যার কারণে ব্রহ্মপুত্র অববাহিকায় এখনও পানিবন্দী হাজারো মানুষ। জামালপুরে ১ মাস ধরে পানিবন্দী ১০ লাখ মানুষ। পানিবন্দী এবং বাঁধে আশ্রিতরা শুধুমাত্র ৮-১০ কেজি চাল, ত্রাণ ছাড়া আর কিছুই পায়নি বলে অভিযোগ করছেন। বিরাট সমস্যা হয়েছে পানির, পানি নাই গাই, খালি গাঙ্গের পানি। আমরা এই যে ১৫ দিন ধরে পানির মধ্যে আছি, গরু বাছুর নিয়ে খুব কষ্টে আছি। এদিকে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২০টি ইউনিয়নের প্রায় ১৭,০০০ পরিবার পানিবন্দী। নষ্ট হয়েছে আমন বীজতলা ও সবজি ক্ষেত। ঢাকার আশপাশের নদ নদীর পানি বেড়ে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত কয়েকদিনে বন্যার পানিতে সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মাছের ঘেরে পানি ঢুকে ভেসে গেছে ঘের। মাছের ঘের ছিল, এখান থেকে প্রায় ২-৩ লাখ টাকার মাছ চলে গেছে, কিছু বাদ দিয়ে রাখছি। পাশাপাশি আমার একটা হাঁসের খামার ছিল, ওই হাঁসের খামারে অনেক রোগ ব্যাধি দেখা দিছে। এখনো মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে সিরাজদি খানের সবকটি গ্রাম। নতুন করে পানিবন্দী ১৫,০০০ মানুষ। হাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
প্রায় 4 মাস ধরে কারাবন্দীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না স্বজনেরা। করোনায় ফোনে কথা বলার সুযোগ রাখা হলেও সেটা সপ্তাহে মাত্র 5 মিনিট। এতে বন্দীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন সমাজকর্মীরা। এই অবস্থায় কারাগারে বন্দীদের জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করার তাগিদ তাদের। দেশের 13টি কেন্দ্রীয় ও 55টি জেলা কারাগারে বন্দী রয়েছে প্রায় ৭১,০০০। মার্চে করোনা শনাক্তের সময় এ সংখ্যা আরও বেশি ছিল। সতর্কতা ও নিরাপত্তার স্বার্থে তখন থেকেই বন্দীদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। মে থেকে দেশে চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কারাগারের চিত্র এখনো বদলায়নি। প্রতিদিন অনেকেই দেখা করতে কারা ফটকে যাচ্ছেন, কিন্তু দেখা মিলছে না। সপ্তাহে একদিন কথা বলে না, এই 14 দিন পর পরে ফোন দেয়, 2 মিনিট কি 1 মিনিট। আমি কিশোরগঞ্জ থেকে আইছি, খুব কষ্ট করে আমার ছেলেটারে দেখতে পারি না। এই আসছি ছেলে দেখতে, এখন তো বাজান ছেলেরে দেখতে পারি না, লকডাউন পরনে আমার ছেলেরে দেখতে দেয় না। এ পরিস্থিতি বন্দীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সমাজকর্মীরা। ফোনে কথা বলা ছাড়াও করোনাকালে বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলে মনে করছেন তারা। মানুষের যে চাহিদাগুলো সবগুলো যখন না থাকে তখনই মানবেতর জীবনযাপন করে। তো সেই ক্ষেত্রে জেলখানে যারা অবস্থান করছে তারা আরো ভয়াবহ অবস্থান করছে। এটা না দেখা করানোর কোনো যৌক্তিকতা না, মানে আমি দেখছি না। কারণ আমাদের হয়তো ফিজিক্যালি দেখা না হোক, কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিতে পারি, আমরা যোগাযোগ করতে পারি। মানবাধিকার কমিশনও বর্তমান ব্যবস্থাকে অপর্যাপ্ত থাকাকালে ভিডিও কনফারেন্সে কথা বলার ব্যবস্থা ও ফোনে কথা বলার সময় বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো ভাবছে কারা কর্তৃপক্ষ। তারা যেটা বলেছে যে কথা বলতে পারছে না বা তাদের মনে কষ্ট আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাদের কথা বলার টাইমটা যদি বাড়িয়ে দিয়ে সেটা করা যায়, দেখি আমরা এটা মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করে কিছু বাড়ানোর সুযোগ থাকতে পারে, সেটা এক্সপ্লোর করতে পারি। ভিডিও কনফারেন্স এটা সরকারের সিদ্ধান্তের বিষয়, যদি এটা হতেই পারে। আজকের যুগে ভিডিও কনফারেন্স প্রযুক্তির ফলে, উন্নয়নের ফলে, এবং খুব বেশি কিছু লাগে না, একটা ট্যাব বা ডিভাইস লাগে, ইন্টারনেট কানেকশন। এটা সরকার চাইলে এটা যে কোনো সময় দিতে পারে। কারা সূত্র বলছে প্রতিটি কারাগারে ফোন বুথ করার কথা রয়েছে, যেখান থেকে ভিডিও কনফারেন্সে বন্দীদের সঙ্গে কথা বলা যাবে। তবে এটি করোনা সময়কে লক্ষ্য করে নয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।